আমার আলাদিন, লেখিকা জাবিন ফুরকান। পর্ব সংখ্যা ৮। সমুদ্র থেকে ভেসে আসা নোনা বাতাস শরীরে লাগলে আলাদা একটা অনুভূতি হয়। সুবিশাল সমুদ্রের সামনে নিজেকে তুচ্ছ লাগে, অথচ মনটা হয় ফুরফুরে। বালি দ্বীপের সমুদ্র সৈকতে বালির আস্তরণের উপর শুয়ে আছে এবং প্রকৃতির মায়া অনুভব করছে অরণ্য। তার সঙ্গিনী এক্সকোর্সের মেয়েটা বসে আছে, সানস্ক্রিন মাখছে শরীরে। বিদেশিনীর পরনে সি বিচে ব্যবহৃত অত্যন্ত সূক্ষ্ম সাইজের পোশাক। ওটাকে পোশাক না বলে অবশ্য অন্তর্বাস বলাই শ্রেয়। অরণ্য তাকিয়ে দেখল, গতকাল সারা রাত একসাথে কাটানোর পরেও সে বিশেষ কোনো টান অনুভব করছে না। কোনো জিনিস একবার ব্যবহার করে ফেললে আবার তার ভালো লাগে না। অথচ একটা জিনিস আছে যেটা প্রতি সে চরম আসক্ত এবং এই মুহূর্তে অনেকখানি রুষ্ট। ইরাম খেলতে চাইছে তার সাথে। মেয়েটার দম আছে বলতে হবে। বেশ তবে ইরামের সঙ্গে তার মতো করেই খেলা হবে। মেয়ে মানুষ আজ হোক বা কাল ভাঙবেই। অরণ্য শুধু বসে বসে সেই ভাঙার অপেক্ষা করবে। ইরামকে তার কাছে ফিরে আসতে হবে। অরণ্যের নিজের আনবে না। নিজের ইচ্ছায় সে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে তার দুয়ারেই আসবে। এর চাইতে মধুর কোনো দৃশ্য হয় না। যে পায়ে হেঁটে আসবে সে পা দুটোকে সে সেদিন রাতে কাঁধের উপর উঠিয়ে নেবে। বুঝিয়ে দেবে এতদিন যাবৎ ইরাম কি মিস করে গিয়েছে। ওয়ান গেট ইনটু ওয়াটার। অরণ্য উঠে এসে বিদেশিনীকে শুধালো। মেয়েটি মাথা নাড়ল। নো ওয়ে, আই এম নট রিস্কি মাই স্কিন। অরণ্য উঠে দাঁড়ালো। হাঁপাতা রঙিন শার্টটা খুলে রেখে উদাম শরীরে হেঁটে হেঁটে পানির কাছে গিয়ে দাঁড়ালো। নোনা জল তার পা ছুঁয়ে গেল। বিরাট হেসে সে ডাউট দিল। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর পানি থেকে মুখ তুলল সে। সমস্ত শরীর বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে পানির ফোঁটাগুলো। সূর্যের আলো পড়ে চিকচিক করতে লাগলো তার পুরো শরীর। পেটানো শরীরের মাংসপেশিগুলো ফুলে ফেঁপে উঠতে লাগলো প্রতিটি কদমের সঙ্গে। কালো চুলগুলো লেপ্টে রইল কপালে। হালকা দাড়ি গজিয়েছে কয়েক টেনে। রুক্ষ থুতনিতে হাত ঘষে সে খেয়াল করলো বেচার অন্যান্য কিছু রমণী তাকেই দেখছে। কেউ বা লুকিয়ে, কেউ আবার কোনো কাঠখোট ছাড়াই। বাঁকা হাসি ফুটে উঠল অরুণের ঠোঁটে। সে জানে ফিরে যাওয়ার পথে এদের মধ্যে অনেকেই তার সঙ্গে কথা বলতে চাইবে। অরেন, অরেন নিজের সৌন্দর্য নিয়ে বেশিক্ষণ সুখসাগরে ভাসতে পারল না অরণ্য। বেঁচে দাঁড়ানো তার বিদেশিনী এসকোর্টসের হাতে ফোন নিয়ে তুলে লাফাতে লাগলো। ওটা অরণ্যেরই ফোন। অরণ্য নামটা বিদেশিনী উচ্চারণ করতে পারে না বিধায় সবসময় বিকৃত করে ফেলে। অরণ্য উঠে এলো। এক হাতে চুল ঝাড়তে ঝাড়তে মেয়েটার দিকে এগিয়ে নিজের ফোনটা খপ করে নিয়ে নিল। দেশ থেকে কল এসেছে। চেয়ার থেকে তোয়ালে তুলে কাঁধে ছড়িয়ে সে কলটি রিসিভ করলো। বল। ওপাশ থেকে কিছু একটা বলা হলো। সবকিছু শুনে ক্ষেপে যাওয়ার বদলে অরণ্যের ঠোঁটে হাসির রেখা বিস্তৃত হলো, ধারণ করলো এক অশুভ রূপ। কেউ দেখল না সূর্যের আলোর প্রতিফলিত হয়ে তার চোখ দুটো কেমন নৃশংস জন্তুর মতো জ্বলজ্বল করে উঠল। শিকারী শিকারের গন্ধ পেয়ে ঠিক যেমন করে অরণ্যর মাঝেও ঠিক তেমন অভিব্যক্তি ফুটে উঠেছে। জিভের নিচের নিচের ঠোঁটটি হেলম করে নিল অরণ্য। আই সি। ফোনটা কান থেকে নামিয়ে স্ক্রিনের দিকে তাকালো। তাহলে তুমি এইভাবে আমার অ্যাটেনশন আদায় করতে চাও ডার্লিং? বেশ, তোমার পাওনা অ্যাটেনশন তোমাকে দেওয়া হবে খুব শীঘ্রই। জাস্ট ওয়েট ফর মি, মাই ওয়ার্ল্ড। এজেন্টকে চেক আপ করানো হয়েছে। ডাক্তার বেশ কিছু উপদেশ দিয়েছে। আপাতত নতুন পরিবেশ বলে এজেন্ট মাঝে মাঝে ছটফট করছে, এমনটাই বলা হয়েছে। মানিয়ে নিতে সময় লাগবে। বাকিটা রিপোর্ট সেলে বোঝা যাবে। দুপুর হয়ে গিয়েছে প্রায়। ইরাম চেক আপ থেকে বেরিয়ে করিডর ধরে হাঁটছে। তার পাশেই সুগন্ধা। এজেন্ট প্রতিদিনকার তুলনায় একটু বেশি শান্ত আজ। ডাক্তারের সামনে তেমন হম্বিতম্বি করেনি। ইরামের বুকের মুখ গুজে পড়ে আছে কেবল। চেম্বারের বাইরে আরো মানুষ অপেক্ষা করছে। সকলেই ছোট ছোট শিশু। একদম বেশি ছোট কিংবা নবজাতক শিশুদের সঙ্গে মা বাবা দুজনে এসেছে। এতম ইরাম বের হতে এক তরুণ দম্পতি তাদের 2 মাসের বাবাকে নিয়ে চেম্বারে ঢুকলো। দৃশ্যটা মনোরম, তার সঙ্গে আবেগঘনও। একজন শিশুর দায়িত্ব উভয় পিতামাতারই। যেকোনো প্রয়োজন উভয়ে উপস্থিতি শুধুমাত্র দম্পতির বন্ধনই শক্ত করে না, বরং শিশুর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। কারণ সে নিজের চোখে দেখে বড় হয় তার পিতামাতার মধ্যে সুসম্পর্ক আছে।
সেটা যেন ভবিষ্যতের জীবনে অনুকরণ করে। মলিনের হাসি ফুটল ইরামের ঠোঁটে। ইজানের বাবা মানুষটাও মোটেও কোনো উজ্জ্বল দৃষ্টান্ত নয়। ওই লোকটাকে এখানে সে কামনাও করে না। তার ছায়া ইজানের উপর পড়ুক সেটাও সে চায় না। তবে ইজান যে কোনো প্রকার সুস্থ সম্পর্কের বন্ধন দেখা ছাড়াই বড় হতে চলেছে সেটা তার জন্য স্পষ্ট। আপা গাড়ি একটু সুপার শপের সামনে থামাইতে বললেন। ওখানে মাশরুম পাওয়া যায়। আজকে আমি আপনাকে মাশরুমের স্যুপ কইরা খাওয়ামু। অনেক মজা। সুগন্ধা নিজের কথা বলে যাচ্ছে। ইরামের শুনতে ভালোই লাগে। করিডোরের শেষ প্রান্তে পৌঁছে গেছে তারা প্রায়। ঠিক এমন সময় সামনে দৃশ্য লক্ষ্য করে ইরামের পদক্ষেপ থেমে গেল। করিডোরের শেষে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান। একটা ওভারসাইজড হাফ-হাতা টি-শার্ট পরে, ঢোলা ট্রাউজার পরনে, চুলগুলো হালকা বেঁচা, ঘেমে গিয়েছে। কপালে ছড়িয়ে আছে আবরার ইয়ারপিসটা চিকচিক করছে। এক হাতে ফোন ধরা, কিছু একটা করছে অত্যন্ত মনোযোগ দিয়ে। ইরাম থেমে তাকাতেই চোখ তুলে তাকালো সে। তারপর ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি এখানে? অবাক না হয়ে পারল না ইরাম। সাইবান মাথা কাত করে দেখলো তাকে। তারপর জিজ্ঞেস করলো, কেন? শাহরুখ খানকে আশা করেছিলেন? না, অনুরাগকে আশা করেছিলাম। ভালো আর হ্যান্ডসাম ছেলে। ইরাম জানে না হুট করে সে এমন জবাব কেন দিল। সাইবানকে দেখতে দেখতে ছেলেটার প্রভাব তার নিজের উপরও পড়তে শুরু করেছে বোধহয়। অনুরাগের কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল সাইবান। তার চোখ মুখ শান্ত ভাবটা হুট করে অশুভ হয়ে উঠল। শুধু অনুরাগ কেন? স্যালাইন আর ওর বাচ্চাটার কি দোষ করেছে? হুম? ওদেরকেও আশা করতেন। না, না, শুধু ওদের কেন, পুরো পাড়া মহল্লাকে আশা করতেন। পৃথিবীর সকল মানুষকে আশা করতেন। পৃথিবীর বাইরে মঙ্গোলিয়ানদেরকেও আশা করতেন। এরিয়ার 51 থেকে এলিয়েনদেরকে আশা করতেন। ভাইজান থামেন, থামেন। যে হারে আগাইতেছেন নাসার আগে আপনি মহাবিশ্বের বাইরে বাহির হয়ে যাবেন। সুগন্ধার দিকে কটমট করে তাকালো সাইবান। জৈনের আম্মা সকিনা উটকে দিয়ে চটকে ফেলবে একদম। আমি আবার নারী পুরুষ সমান অধিকারে বিশ্বাসী। পরে শাহবাগে গিয়ে গলা ছেড়ে লাভ হবে না। দেখিস কিন্তু। পরক্ষণে ইরামের দিকে ঘুরে দাঁড়ালো সে। আর আপনি? স্বামী আসবে না তো কোন খানাদের খনি আসবে আপনার কাছে শুনি? ও বাবা, স্বামী আমার আছে? বুঝতেই পারিনি। ইরাম মজা করলো। সাইবানকে খেপতে দেখে বেশ লাগছে তার। তির্যকের হাসি ফুটে গেল বান্দার ঠোঁটে। আশেপাশের মানুষের উপস্থিতি কোনো পরোয়া না করেই হুট করে ঝুঁকে এলো সে। সুগন্ধার বড় বড় রসগোল্লার মতো দৃষ্টি উপেক্ষা করে ইরামের কাছে ঝুঁকে এলো। ফিসফিস করে বলল, বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? সাইবানের একটি হাত উঠে এলো ইরামের কাঁধে। ভাঁজ করে তুলে দেয়া তার শাড়ির আঁচলটি আঙুল ছুঁয়ে দিল, যুক্ত করলো। ডোন্ট ট্রাই টু প্লে উইথ ইয়োর হাবি। আই এম দ্য কোচ অফ দিস গেম, মিসেস বেগুনি। উদ্ধব করে বুকের ভেতর একটা কাঁপুনি উঠে এলো তার। ঠোঁটজোড়া অনুভবে ফাঁক হয়ে উঠল। প্রসারিত দৃষ্টিতে দেখলো সাইবানকে। বৃদ্ধাঙ্গুলে অদর ঘষতে ঘষতে আপাতমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে ইরামকে দেখছে সে। চোখাচোখি হতেই জিভ গালে ঠেকিয়ে অদ্ভুত ভঙ্গিতে করলো যেন। একেবারে বাজে অসভ্য, ভয়ানক অসভ্য। গাড়িতে পায়ে হেঁটে যাবে নাকি শাড়িতে করে তুলে নিব? ইরামের গাল দুটো হালকা লাল হয়ে উঠল। এতটুকুই। সে বেশি অনুভব দেখালো না আর। দ্রুত এগুলো করিডোর ধরে। পেছনে নীরবে হাসতে হাসতে এলো সাইবান। তার নয়নজোড়া ঘুরপাক খেতে লাগলো সামনে হেঁটে চলা ইরামের বেগুনি শাড়ির জড়ানো অবয়বে। ড্রাইভারের পাশে বসলো সুগন্ধা। পেছনে ইরাম আর সাইবান। সুগন্ধার কথা মতো সুপার শপের সামনে থামানো হলো গাড়ি। বেচারা ড্রাইভারকে সঙ্গী বানিয়ে নাচতে নাচতে পছন্দের মাশরুম কিনতে চলে গেল। গাড়িতে ভেতর এখন শুধু সাইবান আর ইরাম। ইজান ইরামকে কোলে নড়াচড়া করাচ্ছে। আশেপাশে দেখছে কৌতূহলী দৃষ্টিতে। বাইরে গেলেই সে এমন করে। ইরম ছেলেকে দৌড়াতে দৌড়াতে হঠাৎ জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো রাস্তার ওপাশে ভুট্টাওয়ালা এসেছে। তার মনে পড়ল কলেজ ভার্সিটি যাওয়ার সময় এভাবেই তো ভুট্টা খাওয়া হতো। বিকালে ভাইদের নিয়ে বেরোলে দুজনই বায়না ধরতো। পুরনো স্মৃতিগুলো তাকে নস্টালজি করে তুলল মুহূর্তের মাঝে। সেভেন আর চোখে দৃশ্যটা খেয়াল করলো। দ্বিতীয় কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে সে বেরিয়ে পা বাড়ালো। পোটলার দাঁত হয়নি তো কি হয়েছে? পোটলার মায়ের তো হয়েছে। তার সামনে আমার চেঙ্গিস ফেল।
বলেই সে হাত বাড়িয়ে দিল ইরামের দিকে। "বুটটা চলবে?" ইরাম প্রথমবার সাইবানকে বাড়িয়ে দেওয়া হাতটি অপলকভাবে চেয়ে রইল কেবল। পরক্ষণে হাতটা ধরল। এই নিয়ে দ্বিতীয়বার হাত ধরা হলো তার। সাইবান আর ইরাম দুজনেই হেঁটে ভুট্টাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো। "মামা, ৪টা ভুট্টা।" "৪টা কেন?" ইরাম সাইবানকে জিজ্ঞেস করল। ভ্রু কুঁচকে বলল, "বাবারে, ড্রাইভার আর সকিনা, জরিনার আম্মা সকিনা আমার পেট কেটে ভুট্টা বের করে খাবে ওকে না দিলে। ওকে চেনেন আপনি? যা, মেয়েটা অতটাও খারাপ না যতটা তুমি মনে করো। নতুন নতুন তো, আপনাকে শরম পেয়েছে। ২ দিন ওয়েট করো, ওর নাগিনী রূপ বের হইল বলে। সারাদিন নাগিন সিরিয়াল দেখতে থাকে, তো এমনই হবে।" ইরাম ফিক করে হেসে ফেলল। বাড়ির মালিকের সঙ্গে যেখানে এক প্রকার আশ্রিতা প্রায় মেয়ে একটি দুষ্টুমির সম্পর্ক তার। ভীষণ ভালো লাগলো এটা জেনে। ভুট্টাওয়ালা ভুট্টা সেঁকে মসলা মাখিয়ে ইরামের হাতে দিল। সাইবান নিচে থেকে ২ হাত বাড়িয়ে দিল ইজানকে ধরার জন্য। ইরাম খানিকটা ইতস্তত হলেও শেষমেশ দিল। অবাক নয়নে খেয়াল করল সাইবান কতটা সাবধানে ধীরে ধীরে ইজানকে ধরে নিয়েছে বুকে। আজ বোধহয় সত্যি তার অবাক হওয়ার দিন। নিজের ভুট্টাটা সাইবান অন্য হাতে ধরতে ইজান ছোট মুখটা বাড়িয়ে জিভ দিয়ে চেটে নিল। সাইবান সঙ্গে সঙ্গে তাকে দূরে সরিয়ে দিল। ইস, সাহস কত বড় পোটলার! আমার খাবারে ভাগ চায়। আ আ ইজান তার হাতের কবজি খামচে ধরতে চাইল। মুখ বেয়ে লালা গড়িয়ে পড়ল ছোট্ট বাচ্চার। সাইবান তাকে রীতিমতো টেনে কাঁধের উপর তুলে নিল। "আমার খাবারের ভাগ চাওয়ার আগে বল, তোর খাবারের ভাগ দিবি?" ইরা ভুট্টা চিবাতে চিবাতে কেসে উঠল। সাইবানের মুখে লাগাম, লজ্জা শরম বলতে কিছুই নেই। সাইবান ইজানকে দেখিয়ে দেখিয়ে ভুট্টায় কামড় দিতে লাগলো। মামা, আগে দুধের দাঁত বানাম, তারপর আসিস ফোকলা কোথাকার।" ইজান প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। তাই দেখে শয়তানি হাসি হাসতে লাগলো সাইবান। তবে পুরোপুরি কান্না ভাগ্য হলো না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন তরুণী হঠাৎ করে থেমে দাঁড়ালো তাদের সামনে। একজন অতি উত্তেজিত হয়ে বলে উঠল, "কি কিউট বেবি, একটু আদর করি?" ইজানের কান্নাভাব মুহূর্তে মিলে গেল। মারি দেখে অদ্ভুত ভঙ্গি করে সে মেয়েগুলোর দিকে চেয়ে রইল। সাইবান বলল, "ওই দেখেছো, মেয়ে দেখলেই মন খুশি হয়ে যায় না? আই ক্যান ফিল ব্রো, আই ক্যান টোটালি ফিল।" মেয়েগুলো ঘিরে দাঁড়িয়েছে ইজানকে আদর করে দিতে। ইরম সতর্ক চোখে দেখছে। তবে এটাও খেয়াল করল সাইবানও বিশেষ সতর্কতা নেই। তাই মজার মুডে আছে সে। তা দেখে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল সে। প্রতিটা মেয়ের দিকে বিশেষ খেয়াল রাখছে। ইরামের মনে ভীষণ উষ্ণতা ভর করল। একটা মেয়ে ইজানকে গাল টেনে দিল। "বেবি অনেক কিউট। আপনার ছোট ভাই?" সাইবার ইজানকে নিজের বুকে ঠেকিয়ে দিল। অপ্রত্যাশিতভাবে একটি কথা বলল, "মাই বেবি বয়।" সময়টা বিকেলবেলা। নার্সারি গ্লাইডারে হেলান দিয়ে বসে ইজানকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছে ইরাম। ফর্মুলা মিল্কস নয়, ব্রেস্ট পাম্প ব্যবহার করে সে পাম্প করে সংরক্ষণে রেখেছিল, সেটাই খাওয়াচ্ছে। এখন একটু সুবিধা অনুভব করছে সে। অতিরিক্ত চাপে বুকে আর এমন একটা ব্যথা হয় না যেটা আগে হতো। ঢুলঢুল চোখে ইরাম বুকে শুয়ে ফিডার চুষছে ইজান। চুকচুক করে একটা শব্দ হচ্ছে যাতে। এই শব্দটা ইরামের ভীষণ প্রিয়। মুচকি হেসে ছেলের পিঠে আলতোভাবে হাত বোলাতে বোলাতে নার্সারি গার্ডারে দুলছে সে। এই অবসরটাও ভীষণ কাজের এবং আরামদায়ক। দেখতে পুরোদন্ত রাজকীয় ভেলভেট সোফার মতো, অথচ বসলে আরামদায়কের ন্যায় দোল খায়। বাচ্চারা এতে আরাম পায়, খুব সহজেই শান্ত হয়ে পড়ে। মায়েরও ভীষণ সুবিধা। যেখানে সেখানে যেমন তেমনভাবে ব্রেস্ট ফিডিং করার ঝক্কি পোহাতে হয় না। এজন্য এটাকে ফিডিং চেয়ারও বলা হয়। এমন বস্তু আজকাল আবিষ্কার হয়েছে ভেবে ইরাম বেশ অবাক হয়। ইজানের সাথে সাথে তার চোখজোড়াও বুজে এসেছে প্রায়। এমন সময় রুমের ভেতর এলো সাইবান। আজ সারাটা সকাল সে বাইরে ছিল। আর কিছুদিন বাদেই তার বড় একটা শো আছে। সেটার জন্যই প্র্যাকটিসে ছিল। সঙ্গে টুকিটাকি কাজ ছেড়ে এসেছে। রুমে ঢুকতেই ইজানকে খাওয়ানোর দৃশ্যটা তার তীক্ষ্ণ চোখজোড়াকে খানিক নরম করে তুলল। খানিকটা গম্ভীর দৃষ্টিতে দেখল সে প্রাণ ভরে। তারপর নিজে থেকে বিপদ অনুভব করে গলা খাকারি দিল। শব্দ করে যেতেই ইরাম চোখ খুলে ফেলে সামনে তাকালো। "আলাদিন?"
আস্তে করে উচ্চারণ করল সে। তারপর বুকের উপর থেকে অতি সাবধানে ইজানকে তুলে ধরল। বেচারা ততক্ষণে ঘুমিয়ে কাটা। ফিডার রেখে ছেলেকে নিয়ে বিছানার মাঝখানে শুয়ে দিল ইরাম। পাতলা কম্বল দিয়ে ঢেকে দিল ছোট শরীরখানা। মুখের দুই পাশে দু হাতে মুঠোয় পাকিয়ে গম্ভীর নিদ্রা আচ্ছন্ন হয়ে রইল ইজান। গোসল করে নাও, আমি সুখান থেকে খাবার দিতে বলছি। ইরাম বলে উঠে যাবে, সাইবার মাথা নাড়ল। না, আমি খেয়ে এসেছি বাইরে থেকে। নিজের শরীর থেকে সাবধানে জ্যাকেট খুলে নিল বিনা শব্দে। হেঁটে গিয়ে ক্লোজেটে ঝুলিয়ে রাখলো সেটা। তারপর গলা নামিয়ে নরম সুরে বলল, আপনার আজকে রাতে কোনো কাজ আছে? ফিডার আর পাম্প গুছিয়ে রাখতে রাখতে ইরাম বলল, না। কেন হঠাৎ? আমার সাথে একটু বেরোবেন তাহলে? পোটলাকে রেখে যেতে হবে। ঘুম পাড়িয়ে যাবেন, চিন্তা নেই। সিসি আর জাইনার আম্মা সকিনাটাও রেখে রাখবে তো ওকে। ইরাম ভ্রু কুঁচকালো। কি এমন কাজে যেতে হবে? আমার বন্ধু বান্ধবদের সাথে আপনাকে পরিচয় করাবো। ওরা বায়না ধরেছে। বন্ধু? অনুরাগ, আফনান ওরা? কিন্তু ওরা তো আমাকে দেখেছে। ক্লোজেটের দরজা আটকে ঘুরে দাঁড়ালো সাইবান। বুকে দুহাবু বেঁধে বলল, অনুরাগ আমার ক্লোজ ফ্রেন্ড। ওরা বাদেও কিছু চেনা জানা মানুষ আছে, কলিগ বলতে পারেন, যাদের সাথে আমি চলাফেরা করি, কাজ করি। আজ সন্ধ্যায় ওদের ছোটখাটো একটা পার্টি দেবো ভাবছি। আমাদের তো কোনো রিসেপশন হয়নি, এটাকে তেমন কিছু ধরে নিন। এনামের মনের ভেতর কেমন একটা খচখচ করে উঠল। এই বিয়েটা স্থায়ীভাবে শুরু হয়েছে, যদিও শুধুমাত্র সে এবং সাইবান সে কথা জানে। তবে এভাবে তাকে ছেলেটা নিজের সার্কেলের সাথে পরিচয় করানোর কি দরকার? যত রাগঢাক করা যায় তাহলে আবডালে রাখলেই তো ততই মঙ্গল হবে, তাই না? তাহলে কিন্তু ইরামের প্রশ্নটা আর করতে পারল না। সাইবান কিছু অতিরিক্ত আচরণে তাকে বিস্মিত করল। ছেলেটা বিশিষ্ট বুঝতে পারল তার মনে কিছু একটা বেগ পোহাচ্ছে। তাই সে আর দ্বিমত করল না। ঠিক আছে, আমি ইজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যাব। তবে বেশি দেরি করা যাবে না। তুমি থাকলে থেকো, আমি চলে আসবো। ওকে। একটু থেমে সাইবান হঠাৎ এগিয়ে এলো। বাইরে থেকে আসার সময় কাঁধে একটা ব্যাগ ছিল তার। সেটা কাউচের উপর রেখেছে। ব্যাগটা খুলে একটা শক্ত কার্ডবোর্ডের দারুণ বক্স বের করলো। মকবলের মতো ডিজাইন চারপাশে। বক্সটা নিয়ে সে ইরামের কাছে গিয়ে দাঁড়ালো, এগিয়ে দিল। কৌতূহলী হয়ে ইরাম বক্সটা হাতে তুলে নিল। এটা কি? আজ রাতে এটা পড়বেন। এটুকুই, কোনো ব্যাখ্যা নেই। সাইবান তোয়ালে তুলে নিয়ে হিরে তুলে নিজের জাকোয়েটের ভেতর চলে গেল। এখন 2 ঘন্টার আগে ছেলেটা দেখা পাওয়া যাবে না। কি যে করে ওটার ভেতর কে জানে। অবশ্য একবার ঢুকলে ইরামেরও বের হতে মন চাইবে না। বক্সটা নিয়ে সে নার্সারি গ্রাইডারে বসলো। উপরের ঢাকনাটা খুলতেই ভেতরের দৃশ্য তার চোখ জোড়া প্রসারিত করে ফেলল। একটা গোলাপি রঙের জামদানি শাড়ির সঙ্গে সোনালী বর্ণের কারুকাজ করা একটি নেকলেস। আসল সোনা নাকি বুঝতে পারল না ইরাম। শাড়িটাও তার ব্যবহার করা সাধারণ সুতির শাড়ি নয়। চোখ পিটপিট করলো রমণী। আনমনে জিনিসগুলো ছুঁয়ে দিল। মুখ তুলে জাকুরিয়া বন্ধ দরজার দিকে তাকালো। হঠাৎ এসব এখন যখন ভাবছে তখন ইরামের মনে পড়লো বিয়েতে সকলের থেকে মোটামুটি উপহার পাওয়া হয়েছে তার। এমনকি সারিকা এবং মিসেরর পক্ষ থেকেও একজোড়া স্বর্ণের দুল এবং ইজানের জন্য প্লাটিনামের একটা চেন পেয়েছে সে। কিন্তু সাইবানের তরফ থেকে কিছুই আসেনি, সে চায়ওনি। উপহার চাইবার মতো কিংবা প্রত্যাশা রাখার মতো করে তো বিয়েটা হয়নি। এটা ইরামের স্বামীর দেওয়া প্রথম উপহার। বাক্যটা নিচে থেকে হৃদয়ে ধ্বনিত হলো। ইরাম বলতে পারবে না, কেমন যেন একটা অনুভূতি বুকের ভেতরে উঠে গেল। এমন নয় যে সে অরণ্যের কাছ থেকে কোনোদিন কোনো উপহার পায়নি, বরং পেয়েছে এর চেয়েও দামি কিছু। অরণ্য তাকে বিয়ে উপলক্ষে বাদেও এমনভাবে উপহারে ভরিয়ে দিয়েছে। ভীষণ দামি এক একটি উপহার ছিল। রুবির লকেট, টকটকে লাল। ইরামের উজ্জ্বল শ্যামলা ত্বকের সঙ্গে দারুণ মানানযখন খেলো গলায় পড়তো সে। কিন্তু সেই উপহারের অনুভূতি একেবারে আলাদা, কারণ সেই রুবির লকেটটা ইরাম পেয়েছিল অরুণা গায়ে প্রথমবার হাত তোলার পর। সন্ধ্যা 7:30। সিঁড়ির গোড়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে সাইবান। পুরোপুরি প্রস্তুত সে। অনুরাগ ইতোমধ্যেই মেসেজ দিয়ে রেখেছে তারা কোথায় আছে জানার জন্য। সাইবান গলা উঁচিয়ে ডাকলো, কই আপনার হলো? এই যে আসছি।
ওই দোতলা থেকে ইরাম জবাব ভেসে এলো। তির্যক হাসল সাইবান। নারীজাতি এক কিসিমের, হোক সেটা কোনো তরুণী কিংবা মধ্যবয়সী কোনো নারী। স্বামীকে অপেক্ষা তাদের করাতেই হবে। ভিআইপি এন্ট্রি নেবে তারপর। আনমনে বিড়বিড় করল সাইবান। ঠিক তখনই তার কানে ঠক আওয়াজ এলো। ফোন হাতের সামনে মাথা কাত করে পেছনে তাকালো সে। ওখানে বুঝি তার গোটা জগৎ থমকে গেল। সিঁড়ি থেকে নেমে আসছে ইরাম। তার দেয়া গোলাপি জামদানি শাড়িটা অঙ্গে জড়ানো, লম্বা চুলগুলো মাঝখানে সিঁথি করে কাঁধের দুপাশে ছেড়ে রেখেছে। হাতে একটা হ্যান্ডব্যাগ, পায়ে 2 ইঞ্চি মতো হিল, গলায় স্বর্ণের নেকলেসটি শোভা পাচ্ছে। হাতে সামিয়া গড়িয়ে দেওয়া সেই চুড়ি, আর নাকে ছোট একটি নোজপিন। পুরোদস্ত নতুন বিবাহিত রমণী লাগছে তাকে। হালকা সেজেছে ও। ঠোঁটের লিপস্টিক এবং চোখের নিচে সরু কাজলের কারণে বোঝা যাচ্ছে সেটি। হাজার চওড়া সত্ত্বেও নিজের দৃষ্টি ফেরাতে পারল না সে। অজান্তেই হৃৎস্পন্দনের দ্রুতগতি উঠে গেল। ইরম যে আগুন সুন্দরী তা নয়, কিন্তু তার এমন পরিপাটি অবয়ব দেখে চোখ ফেরানো দায়। ইস, কেন যে শাড়িটা এনেছে! এই শাড়িটা খুবই শীঘ্রই তার বিপদের কারণ হতে যাচ্ছে ভেবে একটি শুকনো ঢুক গেল সাইবান। চলো, আমি রেডি। কাঁধের উপর আঁচল টেনে সাইবানের সামনে এসে দাঁড়ালো ইরাম। এতক্ষণে ঘোর কাটল তার। মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, তোমার মনের সমুদ্রবন্দরে 11 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হোক। বিড়বিড় করল সাইবান। বুড়ো কুঁচকাল ইরাম। কি? জোরে বলো, শুনতে পাইনি। কিছু না, কিছু বলিনি। চলো। তাড়াতাড়ি উল্টো ঘুরে হাঁটা দিল সাইবান। ইরাম কাঁধ তুলে ঠোঁট উল্টে তার পিছু নিল।